পর্বের সময় আয়নায় নিজের প্রাক্তনের প্রতিবিম্ব দেখে ঘুমটা খুলে দাঁড়িয়ে পড়ল তে। বিয়ের কনেকে হঠাৎ করেই বরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। কি রে তে, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? প্রায় সবার একই প্রশ্ন। এদিকে ভয়ে তের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সামনে বসে থাকা মানুষটার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, যা দেখে তের ভয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাচ্ছে। তের এমন কাণ্ড দেখে তের মা ইয়ঞ্জুন উঠেলেন স্টেজে। মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। তে, কি হয়েছে মা, এভাবে দাঁড়িয়ে থাকলি কেন? ও মা, আমার কি বিয়ে হয়ে গেছে? এটা কি ছোটদের মতো প্রশ্ন মা? বিয়ে হয়েছে তোমার, সবার সামনেই হয়েছে, মাত্রই না 3 কবুল বললে। ও মা, আমি কোথাও যাব না, আমাকে এখানে রেখে দিলে হয় না? ইয়ঞ্জুন জোর করে সবার দিকে তাকিয়ে হেসে এটা বোঝাতে চাচ্ছে যে কিছুই হয়নি, সব ঠিক আছে। তবে মেয়ের এমন অসহ্য কথায় তার প্রচন্ড রাগ হচ্ছে। তে মা, স্বামীর পাশে গিয়ে চুপচাপ বসো। একটা যদি টু শব্দ তোমার মুখ থেকে আমি শুনেছি, তাহলে তোমাকে আমি সবার সামনে মারবো। মা, ও মা, আমি তে। তে বেচারা নিজে সেই কাপা কাপা শরীর নিয়ে আবারও নিজের সদ্য স্বামীর পাশে বসে পড়ে। এরপরে সেই আয়নাটা আবার নিয়ে তাদের সামনে রাখা হয়। এবার তের বোন এবং কাজিনরা তাকে প্রশ্ন করে, আয়নার ভিতর কি দেখছেন দোলা ভাই? পাশে থাকা পুরুষটা নিজের সেই হাসি ঠোঁটে বজায় রেখেই বলল, আমার পৌষ মাস। বরের এমন উত্তরে সবাই বেশ অবাক হয়। তবে কনের বোনেদের দোলা ভাই এমন উত্তরে তাকে পাল্টা প্রশ্ন করে, তারপর কি দেখতে পাচ্ছেন দোলা ভাই? কারোর সর্বনাশ। জঙ্কুকের কথা শুনে তের ভিতরের সব পানি শুকিয়ে চৈত্রের খরা হয়ে যাচ্ছে। ধুর, দোলা ভাই না ভীষণ রসিকতা করে। চলতে, তুই বল কি দেখছিস আয়নাতে? তে কিছুই বলছে না। এটা দেখে ইয়ঞ্জুন বিষয়টাকে এড়িয়ে যেতে বললেন, অনেক হয়েছে, সব রকমের রিচুয়াল শেষ, এখন ওদের খেতে আসতে দে। ইয়ঞ্জুন জঙ্কুক আর তেকে নিয়ে খাবার টেবিলে বসায়। বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শেষ, এখন বিদায়ের পালা। তে হচ্ছে মা বাবার ছোট সন্তান। এত আদরের মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করছে, যেন কেউ তার এই করুণ অবস্থা দেখে তাকে এখানেই রেখে যেতে বলে। কিন্তু পৃথিবীতে অনেকগুলো সত্যির মাঝে এটা একটা অনেক বড় সত্যি যে বিয়ের পর মেয়েদের তার বাবার বাড়ির ত্যাগ করতে হয়। তের বাবা যে হোক মেয়েকে তার সদ্য বিবাহিত স্বামীর হাতে তুলে দেয়। আমার বড্ড আদরের মেয়ে বাবা, ওকে ভালো রেখো। চিন্তা করবেন না বাবা, ওর সব দায়িত্ব আজ থেকে আমার। জঙ্কুক যখন কিছুর দায়িত্ব নেয় তখন সেটা অক্ষরে অক্ষরে পালন করে। ধোকা আর ছল চতুরামি না আমি পছন্দ করি না, না আমি নিচে করি। তোমাকে আমি অনেক ভরসা করি বাবা, চিন্তা করবেন না, আপনাকে অভিযোগ করার কোনো সুযোগ আমি দিব না। যেভাবে এবার মেয়েকে গাড়িতে তুলে দেয়, গাড়ি এরপরে চলা শুরু করে তার নিজের গন্তব্যের দিকে। জঙ্কুকের চেহারায় একটা গম্ভীর এবং কঠোর মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশে বসে থাকা চাতক পাখির তের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু যে পানি চাইবে সেটাও সাহস করতে পারছে না সে। জঙ্কুক কোনো কথাই বলছে না, আর তে অনেকক্ষণ যাবৎ ফোপাচ্ছে, হঠাৎ হঠাৎ করে কেঁপে উঠছে, অর্থাৎ হেঁচকি তুলছে। সামনের রাস্তাটা অনেকটা। তেদের বাড়ি থেকে জঙ্কুকদের বাড়িতে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। তের ফুপিয়ে ওঠা জঙ্কুককে এবার বিরক্ত করছে। অনেকটা সময় ধরে নিজেকে সামলে রাখলেও এবার আর পারলো না। তের নরম হাত নিজের শক্ত হাতের মাঝে নিয়ে চেপে ধরে জঙ্কুক। হঠাৎ করে জঙ্কুকের এমন আক্রমণে তে ভরকে যায়। আহ, ব্যথা পাচ্ছি তো আমি। কান্না করছিস কেন? এত কান্না করার কি হয়েছে? এই মরা কান্না বন্ধ রাখ, সামনের দিন পড়ে আছে। এই অশ্রুগুলো সামনের দিনগুলোর জন্য তুলে রাখ। এখন তো এই চোখের পানি শুকিয়ে গেলে আমি মজা পাবো না। জঙ্কুক প্লিজ ছাড়ো। জঙ্কুকের চুলগুলো পেছন দেখে ধরে নিজের কাছে নিয়ে আসে। একদম আমার নাম তোর এই নোংরা মুখে নিবি না। কি ভেবেছিলি এই জঙ্কুকের বুকে আগুন জ্বালিয়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে ঘর বাঁধবি? এইতে তুই ভুলে গেলি কি করে এই জঙ্কুকের বুকে আগুন নেভানোর জন্য তোর নয়ন থেকে গড়িয়ে পড়া ওই নোনা জলের প্রয়োজন। জঙ্কুকের শক্ত থাবা থেকে তে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। তবে ব্যথায় তার চোখ বেয়ে পানি পড়ছে টপ টপ করে। আর এক ফোঁটা চোখের পানি যদি নিচে পড়ে তাহলে ফুলসজ্জার কাজটা অগ্রিম এই গাড়িতেই শেষ করবো আমি। আর তুই ভালো করে
জানিস এই জাঙ্কুক যা বলে তাই করে। বলেছিলাম তোকে, আমার সামনে দিয়ে তোকে কেউ বিয়ে করে নিয়ে যেতে পারবে না, বলেছিলাম না? বল। জাঙ্কুকের প্রতিটা কথার সাথে তার খাবার জোর বেড়ে চলেছে। তার মনে হচ্ছে চুলগুলো বুঝি এই মাথা থেকে ছিঁড়ে সব জাঙ্কুকের হাতে চলে আসবে। কি হলো, উত্তর দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ছাড়ুন আমাকে। কষ্ট? তোর মতো মেয়ের আবার কষ্ট হয়? তোরা তো শুধু কষ্ট দিতে জানিস, কষ্ট পেতেও জানিস? হাসালি। জাঙ্কুক এক ধাক্কায় তেকে গাড়ির অপর পাশে ফেলে দেয়। জাঙ্কুকের ধাক্কায় তে ছিটে গাড়ির যে প্রান্তে গিয়ে পড়ে সেখানে সঙ্গে গোটা খেয়ে হাতে এবং মাথায় ব্যথা পায়। কান্না বন্ধ কর। জাঙ্কুকের চিৎকারে তে একবারে চুপ হয়ে যায়। মুখ দিয়ে কোনো প্রকার শব্দ করার সাহস তের আর নেই। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে মুখে কোনো কথা নেই। জাঙ্কুক আর একটা বারের জন্য তের দিকে ফিরে তাকালো না। জান পাখিরা, এসো এবার তোমাদের আমাদের গল্পের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইনি জিয়ন জাঙ্কুক, বিখ্যাত হীরা ব্যবসায়ী কিম নামজুনের বড় ছেলে। পেশায় নিজেও একজন ব্যবসায়ী। অবশ্যই বাবার এত বড় ব্যবসা তারই দায়িত্ব। জাঙ্কুকের একটা ভাই আছে ইউনো, এবং একটা বোনও আছে যার বয়স তের সমান, অর্থাৎ তে এবং জিমিন একই ক্লাসে পড়ে। জাঙ্কুকের মতো শান্ত স্বভাবের মানুষ হয়তো পৃথিবীতে দুটো হয় না, কিন্তু যদি একবার কেউ তাকে ধোঁকা দেয় তবে তার জন্য জাঙ্কুক হয়ে যায় কাল বৈশাখী ঝড়। গাড়ির একটা কোনায় নিজেকে গুটিয়ে বসে আছে তে, মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। তের ফোপানো দেখে জাঙ্কুকের হচ্ছে প্রচন্ড রাগ। এই মুহূর্তে সবকিছু ভাঙচুর করে দিতে পারতো, তাহলে ভালো লাগতো। 5 ঘন্টার রাস্তায় এখনো 2 ঘন্টাও হয়নি। তে কখনো আটকা জায়গায় থাকতে অভ্যস্ত নয়। তার ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে, কিন্তু এই গাড়িটা এসি গাড়ি, যার জন্য সব জানালা বন্ধ। গাড়ির অতিরিক্ত কান্নার কারণে তের এখন বমি পাচ্ছে, শরীর শুকিয়ে আসছে, মাথা ভার হয়ে আসছে। জাঙ্কুকের এসব কিছুই অজানা নয়, তবে সে তো চায় তের কষ্ট দেখতে। তের বেদনা তাকে বড্ড বেশি আনন্দ দিচ্ছে। তে পারছে না একটা জায়গায় স্থির থাকতে, পারছি না, আর পারছি না। গাড়ি থামান প্লিজ, গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তে গাড়ির দরজা খুলে বাইরে এসেই মনে হচ্ছে ভিতর থেকে সবটা বেরিয়ে আসবে। জাঙ্কুক 2 হাত বুকে গুজে তের কষ্টগুলো কোনো ফানি সিনেমার মতো উপভোগ করছে। জাঙ্কুক, পানি দাও প্লিজ। জাঙ্কুক পানির বোতল তের দিকে এগিয়ে দেয়। তে পানি খেয়ে চোখে মুখে পানি নিয়ে সমস্ত মেকআপ তুলে ফেলে। আমি গাড়িতে যেতে পারবো না জাঙ্কুক, দয়া করো আমাকে। জাঙ্কুক বলে কাকে ডাকছো? ভুলে যেও না, তোমার স্বামী, এবং বয়সে আমি বড়। জাঙ্কুক বলে ডাকার অধিকার তুমি অনেক আগে হারিয়েছো মিসেস তে। তাহলে কি বলবো তোমাকে? স্যার বলে ডাকবে। সবার সামনে ওগো হ্যাগো বলে কাটিয়ে দেবে। একটা কথা, আমার মা বাবা যদি একটুও জানতে পারে তুমি তে আর আমি তোমার সাথে কি ব্যবহার করছি, তাহলে কিন্তু আমি সব ধ্বংস করে দিব। আর আমি যে সব করতে পারি তা তুমি নিশ্চিত আজ বুঝে গেছো। আমি তোমাকে মেলাতে পারছি না জাঙ্কুক। আমার মনে হচ্ছে দুইজন মানুষের শুধু চেহারাটাই এক, আত্মা অন্য কারোর। ঠিক বলেছো। যেদিন তে জাঙ্কুককে ধোঁকা দিয়েছিল সেই দিন জাঙ্কুক মরে গিয়ে নতুন জাঙ্কুকের জন্ম হয়েছে। আমাকে কষ্ট দিয়ে যদি এই জাঙ্কুকের দেহের আগুন মিটে যায় তবে তে তাই করবে, সব কষ্ট সয়ে নেবে। কথা দিলাম, মুখ বুঝে থাকবো। গুড। জাঙ্কুক কথাটা বলে গাড়িতে উঠে পড়ে। তেও তার ভারী লেহেঙ্গা নিয়ে গাড়িতে উঠে পড়ে। চুপচাপ একটা কোণায় নিজেকে গুটিয়ে নেয় তে, চোখ বন্ধ করে নেয়। পৌঁছাতে এখনো 3-4 ঘন্টা সময় লাগবে। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। রাজধানী হওয়ার সুবাদে এখানে লেগে থাকে নানান মানুষের আনাগোনা সহ ভরপুর জাম। গ্রামের ফুরফুরে বাতাস থেকে এই শহরের ধরন একবারেই আলাদা। বাংলাদেশের আর 5টা শহরে যেতে গিয়ে তুমি দেখবে শুধু সবুজের খেলা, কিন্তু ঢাকা শহরে ঢুকতে শুধু রাস্তা আর বড় বড় ইমারত বিল্ডিং। চারিদিকে সবুজের বিনিময়ে দেখা যায় আবাসিক এলাকা। কিম নামজুনের বড় ছেলের বউ আসবে ঘরে। পুরো বাড়ি আজ রং বেরঙের আলোয় সজ্জিত। দেখে যেন মন ভরে যাচ্ছে।
নতুন বউর থেকে বেশি সাজগুজ করেছে এই বাড়িটা। বরণ ডালা হাতে নিয়ে বসে আছে মিসেস জিন। ইনি হচ্ছেন জাংকুকের মা। এখন ছেলেটা তার বউকে নিয়ে ফিরবে, তিনি অনেক কিছু ভেবে রেখেছে। 3টে বছর ছেলেকে চোখের সামনে কোনো মেয়ের জন্য কষ্ট পেতে দেখেছেন তিনি। সব ভুলে আজ নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছে তার ছেলে, এতেই তিনি খুব খুশি। চলো এবার তোমাদের আমাদের গল্পের নায়িকার পরিচয়টা দিই। কিম তেয়ং, জেহপের ছোট মেয়ে হলো তে। এর বড় দুটো বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তে কেবল অনার্স প্রথম বর্ষের ছাত্রী, এখনো শেষ করেনি পরীক্ষা, সামনে পরীক্ষা দিতে হবে। বাবা জেহপ একজন স্কুল শিক্ষক। বড় দুই মেয়ের বিবাহের পর ছোট মেয়েকে নিয়ে তিনি অনেক স্বপ্ন দেখতেন, অনেক বড় হবে মেয়ে, তাই তো তেকে এখনো বিয়ে দেননি। অবশ্য তে মাত্র 20 বছর বয়স, বিয়ের বয়স তার এখনো হয়নি বলে মনে করেন তিনি। কিন্তু কিছুদিন আগে জেহপের একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার দুটো পায়ে প্যারালাইজ হয়ে গেছে। এই মুহূর্তে তের বড় বোন দুটো চাই তের বিয়ে দিয়ে দিতে, কিন্তু তে চাইতো আরো কিছু দূর পড়ালেখা করতে। এর মধ্যে সম্বন্ধ নিয়ে আসে তের বড় আপুর বর, যার কথা শুনে তের বাবাও আর বাধা দেয় না। তের বিয়েতে কোনো মত ছিল না, তাই বিয়ের আগে পাত্রকে পরিবারকে এসব দেখার ছিল না তের বিন্দু মাত্র ইচ্ছে, আর সে বিয়ের আগে এসব দেখেওনি। তবে জাংকুকের ক্রোধের কারণ আমরা ধীরে ধীরে জানবো। বিকালে রওনা হওয়া বিয়ের গাড়িগুলো বাড়িতে পৌঁছাতে প্রায় ভোর হয়ে যায়। বরযাত্রী সব নেমে গেছে গাড়ি থেকে, তবে মেন বর এবং বউয়ের গাড়িটা এখনো আসেনি। কিছুক্ষণ পর সদর দরজা দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে শুকিয়ে যাওয়া ফুলে সজ্জিত একটা গাড়ি। জিন হাতে বরণডালা এবং মিষ্টি নিয়ে নতুন বউয়ের অপেক্ষা করছে। জাংকুক তেকে নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে, তবে তেকে অনেক ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ আসার আগে জাংকুক কোনো পার্লার থেকে তের মেকআপ করিয়ে এনেছে। তাও একটা বিউটি পার্লারের মানুষকে ঘুম থেকে জাগিয়ে সব করেছে জাংকুক। জিন ঘরে বউ তুলে ছেলে আর বউকে তাদের রুমে পাঠিয়ে দেয়। সারা রাত জার্নি করে সবাই ক্লান্ত। তেকে একটা নতুন শাড়ি দেয় তার শাশুড়ি। মারে যা, এই কাপড়টা পরে আয়, গোসল করে নে, তারপর একটু ঘুমাস। আজ বিকালে আবার বাড়িতে অনুষ্ঠান। ঠিক আছে। মা বাবাকে ছাড়া কষ্ট লাগবে আমি জানি। যখন আমি তোর মতো এই বাড়িতে নতুন আসি আমিও এভাবেই কান্না করেছিলাম, কিন্তু জানিস কি মা, আজ এত বছর পর 3 ছেলে মেয়ে আর স্বামী আমার সব হয়ে গেছে। তোরও হবে সময়ের সাথে, কষ্ট পাস না। তে শাশুড়ির কথায় মাথা নাড়ায়। জিন সেখান থেকে চলে যায়। তে শাশুড়ির কথা মতো গোসল করে ভারী লেহেঙ্গা গহনা খুলে ফেলে। তে গোসল সেরে রুমে আসতে দেখতে পায় জাংকুক ঢুকেছে রুমে। দুজনে চোখাচোখি হওয়ায় তে চোখ নামিয়ে নেয়। জাংকুক এগিয়ে আসে তের দিকে। কাপড় খুলেছিস কেন? তে অবাক হয়ে জাংকুকের কথা শোনে। মানে কাপড় খুললি কেন? তোকে পারমিশন দিয়েছি আমি কাপড় খুলতে? আন্টি। জাংকুক এক হাতে তের গাল দুটোই চেপে ধরে। কি বললি? আবার বল। আমার লাগছে, ছাড়ো। আগে বল কি বললি? আন্টি। জাংকুক তের কথায় আরো জোরে তের গাল চেপে ধরে। আন্টি নয়, মা হবে। মা। কি হবে আবার বল। মা হবে, ছাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখ, এরপর থেকে নিঃশ্বাস নিতে গেলেও আমার কাছে জিজ্ঞাসা করবি। নিঃশ্বাস নিব আমি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, গুড। জাংকুক তের গাল ছেড়ে বাথরুমে চলে যায়। তে হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়ে। এ কেমন জাংকুক তার সামনে উপস্থিত হলো? তবে কি সেদিন তে সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছিল? ওয়াশরুম থেকে বেরিয়ে জাংকুক দেখতে পায় তে এখনো সেখানেই বসে আছে। জাংকুক তের কাছে গিয়ে ওর হাত দুটো ধরে দাঁড় করায়। কিছুই তো শুরু করলাম না, তাহলে তুই এভাবে বসে আছিস কেন? তে কোনো কথা বলে না। টেক রেস্ট বেবি, সামনে অনেক রাস্তা চলা বাকি আছে। তে নিজেকে জাংকুকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোফার ওপর শুয়ে পড়ে। তে চোখ বন্ধ করে নিতেই তার চোখে ঘুম নেমে আসে। জাংকুক কিছু সময় তের দিকে তাকিয়ে থাকে, এরপরে সে রুম থেকে বেরিয়ে যায়। ভালোবাসা ভীষণ কঠিন। একবার ভালোবাসলে তাকে ভোলা যায় না, কিন্তু যদি একবার তাকে ঘৃণা করা হয় সেটা আর সহজে ভালোবাসায় পরিণত হয় না। জাংকুকদের বাড়িতে সব কিছু আছে। যদি জিজ্ঞাসা করা হয় কি আছে, তবে বলতে হবে কি নেই তাই বলো। জাংকুকের জন্য যেমন আছে একটা প্রাইভেট লাইব্রেরি, তেমনি আছে একটা প্রাইভেট বারও।
অর্থাৎ জঙ্কুকের জন্য সেখানে সমস্ত রকম নেশা করার দ্রব্য রাখা আছে। জঙ্কুক সেখানে এসে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। কষ্ট ভুলতে মানুষ নাকি নানা ধরনের নেশার দ্রব্য সেবন করে। জঙ্কুকের ক্ষেত্রেও সেটাই বিষয়। জঙ্কুক গ্লাস টেবিলের ওপর মাথা ঠেকিয়ে বসে আছে। বেশ অনেকটা সময় হয়ে গেছে। জিন ছেলেকে খুঁজতে খুঁজতে এই রুমে চলে আসেন। জঙ্কুক এভাবে শুয়ে থাকতে দেখে তিনি দৌড়ে আসেন। জঙ্কুক, বাবা কি হয়েছে তোর? কিছু না মা। এভাবে শুয়ে আছিস কেন? কিছু হয়নি মা, শুধু শুধু চিন্তা করছো। নতুন বউ রেখে এখানে এসে বসে আছিস। আমার পেটেই তো তুই হয়েছিস, তাহলে আমি কিভাবে বিশ্বাস করিনি তোর কিছু হয়নি? মা কেন এত চিন্তা করো? রুমে যা। ইচ্ছা হচ্ছে না মা। জঙ্কুক, যাচ্ছি মা। জঙ্কুক উঠে নিজের রুমে চলে যায়। তে নিরিবিলি ঘুমিয়ে আছে সোফায়। জঙ্কুক তার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ এই মুখখানা। জঙ্কুকের চোখ বেয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়ছে। এ পানি বাঁধ ভেঙেছে। চোখের সামনে নিজের জীবনের সব থেকে করুণ দৃশ্য ভেসে আসে জঙ্কুকের। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যা জীবনের সব থেকে কষ্টের সন্ধ্যা ছিল জঙ্কুকের কাছে। জঙ্কুক উঠে গিয়ে তের হাত ধরে তাকে শোয়া থেকে উঠে দাঁড় করায়। তে চোখ খুলে জঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেন করলি? আমার জীবন ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার নেই তোর তে। কিছু করিনি আমি। করেছিস। আমার জীবনের সব কষ্টের মোড় তুই ঘুরিয়ে দিয়েছিস। আমি ভালোই ছিলাম, কেন এসেছিলিস আমার জীবনে? জঙ্কুকের চিৎকারে তে গুটিসুটি হয়ে পিছিয়ে যাচ্ছে বারবার। জঙ্কুক তের হাত ধরে ওকে বিছানায় ছুঁড়ে ফেলে। তে জানে এই কষ্ট তার নিত্যদিনের সঙ্গী হতে যাচ্ছে। জঙ্কুকের করা সমস্ত অত্যাচার তাকে এখন মাথা পেতেই মেনে নিতে হবে। জঙ্কুক তের অনেক কাছে চলে আসে। 2টা বছরে তোর হাত পর্যন্ত ধরতে চাইনি আমি। জানিস কেন? তে নিশ্চুপ হয়ে আছে। কথা বলছিস না কেন? এখন তোর সব কথা কোথায় গেল? যায়নি কোথাও। তুমি চাইছো নিজের স্বামীর অধিকার খাটাতে, তাই না? তাই করো, যা ইচ্ছা তাই করো। জঙ্কুকের এবার প্রচন্ড রাগ উঠে যায় মাথায়। একে তো চুরিদারি, তার উপর গলাবাজি। চুরি আমি করিনি, কোনো অন্যায়ও আমি করিনি। তোমার শাস্তি তুমি দাও, তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলবো আমি কোনো ভুল করিনি। জঙ্কুকের রাগটা এবার বাঁধ ভেঙে যায়। তের ঠোঁট দুটো চাপতে ধরে জঙ্কুক কামড় দিতে শুরু করে। যতক্ষণ না পর্যন্ত জঙ্কুকের মুখে রক্তের স্বাদ অনুভব করে ততক্ষণ পর্যন্ত তের ঠোঁট ছাড়েনি জঙ্কুক। জঙ্কুক নিজের মুখটা উঠিয়ে দেখে তের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। জঙ্কুক এটা দেখে আর কিছু করতে পারলো না। তে থেকে দূরে চলে আসে। তে সেখানে শুয়ে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তে নিজের শোয়া থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ায়। জঙ্কুকের ঘৃণাগুলো তার শরীরের উপর ছাপ হয়ে থাকছে। কতই না সুন্দর, তাই না? ভালোবাসা বুঝি এমন হয়? তের নিয়তির উপর তার ভীষণ রাগ হচ্ছে। এই নিয়তি এমন কেন? শখের মানুষটাকে খুব সহজেই দিয়ে দিল, এরপর সহজেই নিয়ে নিল, এরপর এভাবে ফেরত দিল। যা না যাচ্ছে সহ্য করা আর না যাচ্ছে ফেলে দেওয়া। বিকালের দিকে জিমির মেকআপ আর্টিস্ট নিয়ে তে জঙ্কুকের রুমে আসে। ভাবি, কেমন আছো? ভালো, এসো। মা পাঠালো, সেজে নাও, রাতে অনুষ্ঠান আছে। তুমি সাজবে না? আমার জন্য আলাদা মানুষ আছে, তুমি সেজে নাও। কিছু প্রয়োজন হলে আমাকে বলো। জিমি রুম থেকে বেরিয়ে যায়। থেকে মেকআপ আর্টিস্টগুলো সাজানো শুরু করে। বাড়িটা আজ নতুন বউয়ের মতো করে সেজেছে। কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে। সব আলোর ভেতর অন্ধকার, শুধু জঙ্কুক আর তের মনটা। জঙ্কুক সারাদিনে তের সামনে আসেনি, তবে অনুষ্ঠানে সে সুন্দর করেই উপস্থিত হয়েছে। সব মেহমান চলে এসেছে বিয়ের বাড়িতে। সবার মধ্যে জঙ্কুক কথা বলছে সবার সাথে, সব গেস্ট হ্যান্ডেল করছে। এর মাঝে জিমিন তেকে নিয়ে উপস্থিত হয়। একটা গোলাপি রঙের শাড়ি পরানো হয়েছে তাকে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। জঙ্কুক ঠিক এভাবেই তেকে একদিন দেখতে চেয়েছিল, কিন্তু আফসোস সেই দিন হলে হয়তো এই মুহূর্তে জঙ্কুকের ভালোবাসা সব উজাড় হয়ে যেত তের জন্য। কিন্তু এখন তেকে দেখে সে ভালো লাগা কাজ করলেও ভালোবাসাগুলো কেমন বদলে গেছে। চাইলেও হৃদয় ভেদ করে বাহিরে প্রকাশ হতে পারছে না। তেকে স্টেজে বসানো হয়, পাশে জঙ্কুক এসে বসে। গেস্ট এসে দুজনকে উপহার দিচ্ছে, চারপাশ দিয়ে ছবি তোলা হচ্ছে।
তবে তের চোখ দুটো শুধুমাত্র তার মা বাবা বোনদের খুঁজছে। কিছুক্ষণ পর তের পুরো পরিবার উপস্থিত হয় সেখানে। তে দৌড়ে মা বোনদের কাছে চলে যায়, মাকে জড়িয়ে ধরে তে। মা, কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো। কান্না করছিস কেন বোকা মেয়ে? মা, আমি বাড়িতে গিয়ে থাকতে পারি না। পাগল মেয়ে, বিয়ের পর কেউ শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকে? থাকে না। না রে পাগল, থাকে না। আমি কিছুদিন যাই না মা তোমার সাথে, আবার চলে আসবো। ইয়ঞ্জন মেয়ের চোখের পানি মুছিয়ে দিলেন। মা রে, আমি জানি একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। মা, আমি। তের পুরো কথা শেষ হবার আগে পিছন থেকে জাঙ্কুক এসে বলে, কি কথা হচ্ছে এখানে? তে জাঙ্কুকের কথা শুনে চুপ হয়ে যায়। জাঙ্কুক তার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে বলে, জানি পরিবারকে ভালোবাসো, তাই বলে নতুন বউ হয়ে চোখের পানি ফেলবে? তে ভয়ে চুপচাপ হয়ে আছে। জাঙ্কুক তার শাড়ির ভাঁজে হাত দিয়ে এত জোরে চেপে ধরে যে সেখানে জাঙ্কুকের আঙুলের ছাপ পড়ে যায়। তে মুখ দিয়ে মৃদু শব্দ করে, কি হয়েছে বউ, সমস্যা কোথাও? তে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখছে, লোকটা কেন এমন পাগলদের মতো রূপ দেখাচ্ছে। না বাবা, সমস্যা কেন হবে? মেয়েটা আমার ছোট তো, তাই একটু বাচ্চামি করে। তুমি একটু বুঝিয়ে নিও, পাশে থেকো, এটাই হয়ে যাবে। চিন্তা করবেন না মা, আমি আমার স্ত্রীর সবটুকু খেয়াল রাখবো। আমার স্ত্রীও সে কথা খুব ভালো করে জানে, তাই না জান? তেকে পাশে থেকে নিজের কাছে নিয়ে আসে জাঙ্কুক। তে চুপচাপ হয়ে গেল। এই বিষয়টা তের আপু খেয়াল করেছে। মেয়েটা এত শান্ত নয়, তবে এভাবে শান্ত হয়ে যাওয়া বিষয়টা তার কাছে নতুন। তে কখনোই এত ইমোশনাল নয়, এত কান্নাকাটিও করে না। জাঙ্কুক, জি আপু। তুমি ওকে ছেড়ে দাও, আমি একটু ওকে নিয়ে তোমাদের ছাদ বাগান ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, জান তুমি যেতে পারো। জাঙ্কুকের তীক্ষ্ণ চোখ দুটো বলে দিচ্ছে তেকে চুপ থাকতে। তের বড় আপু লিজা তেকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে। এখানে আসলে অনেকগুলো গাছ লাগানো আছে, সাথে পাশে আছে দোলনা। এদিকায় তে লিজাকে সাথে নিয়ে দোলনায় বসে। বলো আপু, জাঙ্কুকে আগের থেকে চিনিস তুই? তের হৃদস্পন্দন বেড়ে যায় আপুর এই কথা শুনে। না, চিনতাম না। আমার কেন এমন মনে হচ্ছে তুই ওকে চিনিস? এমন কিছুই না। শোন বোন, একটা কথা বলি, সংসার জীবন এতটা সোজা নয়। জীবনের অনেকগুলো কষ্টের সময়ের মাঝে সংসার জীবন একটা সময়। আমিও অনেক কষ্ট পেতাম বাবা মাকে রেখে, তোদেরকে রেখে। আমার ভীষণ কষ্ট হতো। সময়ের সাথে দেখ সবকিছুর সাথে মানিয়ে নিয়েছি। দেখ বোন, তোর যদি এখানে কোনো সমস্যা হয় তুই সেটা আমাকে বলবি, আমি তোর সব কথা বুঝবো। জাঙ্কুক যদি ভালো না হয় এই সংসার আমি তোকে করতে দিব না। বিয়ের আগে যে 1000 বার বারণ করলাম বিয়ে করব না, তখন তে বাচ্চাদের মতো কথা বলে না। যখন বিয়ে দিয়ে দিয়েছো তখন এত চিন্তা করার প্রয়োজন নেই। কথাটা বলে তে সেখান থেকে উঠে চলে যায়। লিজা অবাক হয়ে যায় তের এমন আচরণে, তবে সন্দেহ আরো শক্তপোক্ত হলো। এই অনুষ্ঠান বাড়িতে লিজার কোনো কথা বলে না। সারা সন্ধ্যা অনুষ্ঠানের পর তের শরীর নেতিয়ে গেছে। মা বোনেদের বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল তার, কিন্তু যা নিয়ম তাই নিয়ম, তাদের যে যেতেই হবে। তেকে জিমিন এবং জাঙ্কুকের কিছু কাজিন মিলে রুমে বসিয়ে দেয়। রুমটা আজ ভীষণ সুন্দর ফুলে সেজেছে। রাতটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবকিছু যেন স্বপ্নের মতো সাজানো। রুমে কিছু মোমবাতিও রাখা হয়েছে, যা মিটমিট করে জ্বলছে এবং ভীষণ সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তে ফুলে সজ্জিত সে খাটের মাঝ বরাবর বসে আছে। শরীরের সাজ জাঁকজমক হলেও মনের ভেতরটা তার ক্ষতবিক্ষত হয়ে আছে। বেশ অনেকটা সময় পর জাঙ্কুক রুমে আসে। এই দৃশ্য তার স্বপ্নের মতো। এমন একটা দিনের জন্য সে অপেক্ষা করেছে কতদিন। আজ সেই দিন এসেছে, যাকে নিয়ে 1000 স্বপ্ন। তার সাথে দিনটা এসেছে, কিন্তু মরে গেছে সেই প্রবল ইচ্ছে আর ভালোবাসা। জাঙ্কুকের পায়ের শব্দে তের হৃদয় ভয়ে কেঁপে উঠছে বারবার। জাঙ্কুক তের কাছে এসে তেকে নিজের কাছে নিয়ে আসে। তের শরীর জাঙ্কুকের পুরুষালী ঘ্রাণ পেয়ে সমানে কম্পন শুরু করে। তের শরীরের কম্পন জাঙ্কুকের ভিতর ঝড় সৃষ্টি করছে। এত কাঁপছিস কেন? অনেক বছর আগেই তো এগুলো সাজিয়ে রেখেছিলাম। জাঙ্কুক তের হাত ধরে নিজের বাহু ধরে আবদ্ধ করে ফেলে। তে আর নড়বার জায়গা নেই।
কিন্তু আমার ভালোবাসাগুলোকে দম বন্ধ করে মেরে ফেললি তে। তে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক বাঁকা হাসে। এভাবে তোর মায়াবী দৃষ্টি দেখে আমার রাগ কমে যাবে তাই ভাবছিস? যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। আমি কখনোই আর এই মায়াবী চাহনিতে সব ভুলে যাব না। জঙ্কুক তের দুটো গাল জোরে চেপে ধরে। আমাকে দেওয়া প্রতিটা কষ্ট আমার যখন মনে পড়বে তখনই শাস্তি পাবে তুই। ঠিক আছে, তোমার আদালতে যখন আমি আসামি তখন শাস্তিও ভোগ করতে আমি প্রস্তুত। জঙ্কুক কোনো ক্ষিপ্ত পশুর মতো তের ওপর ঝাঁপিয়ে পড়ে। আহ, এই চুপ, একদম চিৎকার করবি না। জঙ্কুক তের গলায় মুখ ডোবায়। কিছুক্ষণ তের শরীরের ঘ্রাণ নিয়ে জোরে একটা বাইট করে। আহ, প্লিজ ছেড়ে দিন। কিন্তু জঙ্কুকের কানে তের আর্তনাদ পৌঁছায় না। সে একের পর এক বাইট করছে, কিস করছে। জঙ্কুক আস্তে আস্তে তের বুকের দিকে নেমে আসে। তে কান্না করতে করতে জঙ্কুকের বুকে ধাক্কা দেয়। জঙ্কুক একটু সরতেই তে জঙ্কুকের গালে একটা থাপ্পড় দিয়ে বসে। মুহূর্তেই জঙ্কুক থেমে যায়। তের তো ভয়ে যান যায়। ভয়ে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না। জঙ্কুক রাগী চোখে তের দিকে তাকায়। তে কিছু বলতেই যাবে তার আগে জঙ্কুক তের গাল চেপে ধরে। তোর এত সাহস, তুই আমার গায়ে হাত দিস? আহ জঙ্কুক, প্লিজ ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। এই ব্যথা তো কিছুই না জান। জঙ্কুক তের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। দেখো, দেখবই তো জান। এতদিন দেখি নাই বলেই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস, তাই না জান? জঙ্কুক, ডোন্ট ডিস্টার্ব মি এই গেম বেবি বলে জঙ্কুক তের ঠোঁটের উপর হামলা করে দেয়। জঙ্কুক রুডলি কিস করছে আর তের ছটফট করছে। টানা 10 মিনিট পর জঙ্কুক তের বুকে নেমে আসে। কিস করার সময় তেকে কোমর অব্দি আনড্রেস করে ফেলেছে জঙ্কুক। তের হাত দুটো জঙ্কুক বিছানার সাথে চেপে ধরে। তারপর তের বুকে মুখ ডুবায়। জঙ্কুক বাইট করতেই তে ব্যথা অনুভব করে। আহ, প্লিজ ছেড়ে দাও, বাইট করো না। জঙ্কুক, প্লিজ বাইট করো না, অনেক ব্যথা করছে। আহ, নিরুপায়। এই যন্ত্রণা মনের শরীর তো কখন এসব ব্যথা তোয়াক্কা করা ছেড়ে দিয়েছে। জঙ্কুকের প্রতিটা ক্ষত আর দাগ তের মনে গিয়ে গাঢ় দাগ ফেলে দিচ্ছে। এই কষ্ট আর ব্যথা অসহনশীল হয়ে যাচ্ছে। যখন তখন তের নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। জঙ্কুক তেকে নিস্তেজ হয়ে যেতে দেখে তের গাল দুটো চেপে ধরে। তে আবারও চোখ খুলে তাকায়। চোখ বন্ধ করবি না, যত সময় পর্যন্ত না আমি চাইবো। তুই চোখ বন্ধ করতে পারবি না। ছেড়ে দাও, সারা জীবনই তো তোমার কাছে বন্দী হয়ে গেছি, একদিনে এত কষ্ট দিবে? মাত্রই তো শুরু জান, আরো অনেক কিছু বাকি আছে। জঙ্কুকের হিংস্রতা তের মাথা পেতে গ্রহণ করছে। শান্তশিষ্ট জঙ্কুককে এরকম হিংস্র বানানোর পিছনে তেরই সব দোষ। তাই এই শাস্তি হয়তো কম হয়ে গেছে তার জন্য। তে এক পর্যায়ে চোখ দুটো আর খোলা রাখতে পারে না, চোখ বন্ধ করে নেয়। জঙ্কুক তেকে নড়াচড়া করতে না দেখে বুঝতে পারে তে জ্ঞান হারিয়েছে। জঙ্কুক তের থেকে সরে আসে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবে জঙ্কুকের দু চোখ দিয়ে ঝরছে মুক্তদানা। উন্মুক্ত ঝর্ণার মতো জলের প্রবাহ বইছে জঙ্কুকের চোখ দিয়ে। আমি চাইনি এসব, আমি চাইনি, কিন্তু আমার সব ভালোটুকু ধ্বংস করে দিয়েছিস তুই। আমাকে মেরে ফেলেছিস, একটা জীবন্ত লাশ হয়ে আছে আমি। জঙ্কুক থেকে সোফায় শুইয়ে দেয়। বিছানার চাদরটা সুন্দর করে ভাঁজ করে তুলে রাখে, যেখানে অনেকগুলো পুরনো স্মৃতি রাখা আছে তার। এরপরে নতুন একটা চাদর বিছিয়ে দিয়ে তেকে শুইয়ে দেয়। নিজে বেরিয়ে আসে বেলকুনিতে। পকেট থেকে সিগারেট আর লাইট বের করে একটা সিগারেট ধরায় জঙ্কুক। এই এতগুলো বছর সে কোনো নেশাদ্রব্যই হাত লাগায়নি, কিন্তু এই 3 বছরে কারো শূন্যতা কাটানোর জন্য সব ধরনের নেশা গ্রহণ করেছে জঙ্কুক। কিন্তু ভালোবাসার অদ্ভুত সেই নেশা পৃথিবীর কৃত্রিম কোনো নেশায় ভোলার নয়। বুকের মাঝে ফাঁকা জায়গাটা প্রিয়তমার ঠেকানো মাথায় পূর্ণতা পায়, কোনো নেশাই নয়।
রাতটা এভাবেই কেটে যায়। জাঙ্কুক রুমে না গিয়ে বেলকনিতেই শুয়েছিল। ভোরের সূর্য যখন আকাশে উঁকি দেয় তখন জাঙ্কুকের চোখ খুলে যায়। সারা রাত একভাবে শুয়ে থাকায় ঘাড়টা ভীষণ ব্যথা হয়েছে। জাঙ্কুক রুমে এসে দেখতে পায় তে সেভাবেই শুয়ে আছে যেভাবে তাকে রাতে রেখে গিয়েছিল। জাঙ্কুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। তের মলিন হয়ে যা মুখটার দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক এক ধ্যানে। কিছুক্ষণ পর তের গালে হাত রাখে জাঙ্কুক। চোখ তার কপালে উঠে গেল। তের শরীর কোনো আগুনের দলার থেকে বেশি গরম হয়েছে। তাহলে তার জ্বর এসেছে। অতিরিক্ত ব্যথায় জ্বর আসাটাই স্বাভাবিক। জাঙ্কুক এখন বুঝতে পারছে না তার কি করা উচিত। মাকে ডাকবো, কিন্তু মা যদি হাজারটা প্রশ্ন করে কি উত্তর দেব আমি? জাঙ্কুকে সব ভাবতে ভাবতে তের পাশে এসে বসে। তের শরীরে জ্বরের প্রভাব জাঙ্কুক পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এত বেগে জ্বর উঠেছে তের। বিষয়টা জাঙ্কুককে এবার ভয় পাইয়ে দিচ্ছে। সে তেকে ক্লিন করিয়ে একটা জামা পরিয়ে দেয়। এরপর 7-5 না ভেবে সোজা ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলে। জাঙ্কুক ফোন করে ডক্টরকে ডেকেছে তার বাড়িতে। ডক্টরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে ডক্টর সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। গার্ডদের সাথে ডক্টরকে দেখে অবাক হয় জিন। কি ব্যাপার ডক্টর, আপনি এখানে? ম্যাম, স্যার ডেকেছে সকাল সকাল ফোন করে। স্যার মানে? জাঙ্কুক। ডক্টর, আমি তো কিছুই জানি না, চলুন তো। জিন ডক্টরকে নিয়ে জাঙ্কুকের রুমে যায়। জাঙ্কুক, বাবা কি হয়েছে? জিনকের মলিন রূপটা দেখে স্তব্ধ হয়ে যায়। মা, আসলে কি হয়েছে বৌমার? কিছু না মা, জাস্ট জ্বর এসেছে। জ্বর? এক রাতে জ্বর কি করে এলো? কাল যে ঠিক ছিল। ওর ভারী জামা পরে বেশিক্ষণ থাকার অভ্যাস নেই। এ কথা আমাকে আগে বলবি না? আমিও কালকে জেনেছি মা। ঠিক আছে ডক্টর, দেখুন আমার মেয়েটার কি হয়েছে। জি। ডক্টর থেকে চেক করে। ডক্টর চেক করতেই বুঝতে পারে তের আসলে কি হয়েছে। কিন্তু জাঙ্কুকের দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছে সে এই মুহূর্তে তার মাকে কিছু জানাতে নিষেধ করছে। ডক্টর ভয়ে তের জন্য কিছু ওষুধ লিখে দিয়ে যায়। আমার মনে হয় ঠান্ডা থেকে জ্বর এসেছে, তাই এই ওষুধগুলো দিলেই হবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। ডক্টর কথাগুলো বলে জাঙ্কুকের হাতে প্রেসক্রিপশনটা ধরিয়ে দিয়ে চলে যায়। জিন একজন অত্যন্ত বিচক্ষণ মহিলা। তিনি বুঝতে পেরেছেন তার ছেলে নিশ্চয়ই কিছু করেছে। জাঙ্কুক, তুই একটু রুম থেকে বেরিয়ে যা। কেন মা? আমার বৌমার সাথে কথা আছে। কিন্তু জ্বরের তের তো জ্ঞান নেই মা। তো কি হয়েছে? আমি তোর মা নাকি তুই আমার মা? জাঙ্কুক মায়ের কথার উপরে আর কিছুই বলতে পারে না, বেরিয়ে যায় রুম থেকে। জিন তের কাছে এসে বসে। তের শরীর থেকে ওড়নাটা সরায়। ক্ষত স্থানগুলোর কিছু ঝলক দেখে জিন বুঝে যায় কি ঘটেছে এখানে। এসব বিষয়ে কথা বলার অধিকার তার নেই, তবে ছেলেটাও যে এমন হবে এটা আশা করেননি তিনি। জিন পানি আর লবণ মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে তের কপালে ধরে। তে চোখ বন্ধ করে রেখেছে। পানির পরশে তার চোখ সে একটু একটু করে খোলার চেষ্টা করছে, কিন্তু মাথা যন্ত্রণায় সম্ভব হচ্ছে না। তে মা, আন্টি, মারে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, উত্তর দিবি? বলো। তুই কি জাঙ্কুকের জীবনের প্রথম সেই নারী? তে জ্বরের কারণে লাল হয়ে যাওয়া চোখ দুটো খুলে শাশুড়ির দিকে তাকায়। তাহলে জাঙ্কুকের জীবনে সত্যিই আর কোনো নারী জায়গা করে নিতে পারেনি, সেই প্রথম। আর এই বিয়ের মাধ্যমেই সেই নারী শেষ। কথাগুলো ভেবে তের চোখ গড়িয়ে পানি বালিশে গিয়ে পড়ে। তের চোখের পানি জিনকে উত্তরটা দিয়ে দিয়েছে। নিয়তি বড্ড অদ্ভুত, তাই না রে? কথাটা বলে তিনি সেখান থেকে নিজের রুমে চলে যায়। যাবার সময় জাঙ্কুকের রুমে যেতে বলে। জাঙ্কুক রুমে এসে দেখে তের কপালে পানির পট্টি। সে যতদূর তার মাকে চেনে তার তো এখানেই থাকার কথা সারাদিন। তবে কি তার মা সবটা জেনে গেল? জাঙ্কুক তের কাছে এসে বসে। মাকে কিছু বলেছিস? তের ভারাক্রান্ত মুখটা দুদিকে নাড়ায়। জাঙ্কুক আর কিছু বলে না, তবে নীরবে তের সেবা করে যায় সারাদিন। খাওয়ানো, গা মুছিয়ে দেওয়া, ওষুধ দেওয়া। সকাল গড়িয়ে রাত হলো। তের জ্বর পড়েছে। তে খাটের একপাশে আধশোয়া হয়ে বসে আছে। পুরনো সোনালি কিছু দিনের কথা মনে পড়ে যায় তের। বর্ষার কারণে গ্রামখানা চিপচিপে হয়ে আছে, চারিদিকে থই থই পানি। বর্ষা বরাবরই ভালো লাগে তের, তবে এই বর্ষার দিনে কেন জানি না তার খুব ইচ্ছা হচ্ছে
হচ্ছে তার জনাবকে এক ঝলকও সামনে থেকে দেখতে, কিন্তু তার জনাব যে ভীষণ ব্যস্ত। তে গ্রাম থেকে অনেক দূরে তার বসবাস। সে কি আসবে এখানে? 7-5 চিন্তা বাদ দিয়ে তে ফোন করে তার জনাব জঙ্কুককে। 2 রিং হতে ফোনটা তুলল জঙ্কুক। কি ব্যাপার জনাব, কি করছেন? কাজ করছি। খুব ব্যস্ত? না বলো, তুমি বলতে পারো। বলছি যে কেমন আছো? জঙ্কুক মৃদু হাসে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখনো ভালো নেই, তবে ভালো হয়ে যাব যদি তুমি একটা কাজ করো। কি চাও? একটু আসবে এখানে? আমার তো অনেক কাজের চাপ, তুমি তো জানো সব। আমার মিটিং আছে রাতে। হীরা মতি সোনা জহরত কিছুই চাইনি, শুধু তোমার দর্শন চেয়েছি, তাও দিবে না? জঙ্কুক হাসে তার প্রিয়তমার মিষ্টি কথা শুনে। মেয়েটা পাগল, কিন্তু আমি যে ভীষণ ব্যস্ত। একটু আসো না, একটু দেখবো, বিশ্বাস করো, একটু দেখবো। তের মায়াবী সে কথা ফেরার মতো ক্ষমতা জঙ্কুকের তখন নেই। হাজার কাজ, হাজার ব্যস্ততা। রাতের মিটিং থাকার সত্ত্বেও জঙ্কুক চলে আসে তার প্রিয়তমার সাথে। চারিদিকে থই থই পানি, তারপরেও ভিজতে ভিজতে তে তাদের মাঠে চলে আসে। জঙ্কুক অবশ্য একটা ছাউনির নিচে ছিল, সে ভেজে নাই। তে তার মনের মানুষটাকে দেখে সে কি খুশি, পারলে এক্ষুনি জড়িয়ে ধরে। তুমি এসেছো? বিশ্বাসই হচ্ছে না। সবই ঠিক আছে, তুমি এভাবে ভিজলে কেন? জ্বর আসলে কি হবে? কিছু হবে না। তুমি এত কষ্ট করে এলে, আমি আসবো না? জ্বর আসলে তখন কি হবে? উফ জনাব, কেন এত চিন্তা করেন? চলেন ভিজি। তে পাল্লায় পড়ে জঙ্কুকও ভিজে একাকার। ভেজা শেষে জঙ্কুক তার শহরে চলে আসলেও তের আসে প্রচন্ড বেগে জ্বর। সেই জ্বরের তীব্রতা এতখানি তে কোনো কথাই বলতে পারছে না। জ্বরের কাঁপুনি শুরু হয়ে যায় তের। তাকে হসপিটালে ভর্তি করা হয়। তের জন্য সেদিন মিটিং করতে লেট হয়ে যায় জঙ্কুকের। তের এই খবরটা জানা মাত্র জঙ্কুক আবারও চলে আসে গ্রামে। তে গ্রামে হসপিটালের বেডে শুয়ে আছে। মা বোন বাবা এত খাবারের কথা বলেছে, কিন্তু তে কিছুই খেতে নারাজ। দূর থেকে এসব দৃশ্য দেখছে জঙ্কুক। কিছু করার নেই এই মুহূর্তে, সে তের কাছে যেতে পারবে না। সবাই আছে যে। জঙ্কুক এবার বুদ্ধি বার করে। ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে নিজের পরিচয় দেয়। আমি এখানে কি সাহায্য করতে পারি? বেড নাম্বার 2-এ যে পেশেন্টটা আছে, ও আমার অনেক কাছের একজন মানুষ। চিন্তা করবেন না মিস্টার জঙ্কুক, আমি সম্পূর্ণভাবে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। সেটা আপনি অবশ্যই করবেন, কিন্তু এই মুহূর্তে আমার আপনার সাহায্য চাই। কেমন সাহায্য? আমাকে আপনার পোশাকটা দিন, আমি আপনি সেজে তার কাছে যেতে চাই। জঙ্কুকের রিকোয়েস্টটা ডক্টর রাখে। জঙ্কুক ডক্টরের ছদ্মবেশে কেবিনে যায়। সেখানে ডক্টর যাওয়ার কারণে বাড়ির লোকেদের বের করে দেওয়া হয়। জঙ্কুকের কাছে গিয়ে বসে। তে জ্বর কমেনি, সে চোখ বন্ধ করে শুয়ে আছে। জঙ্কুকের স্পর্শ হাতে অনুভব করতেই তে চোখ খুলে তাকায়। জঙ্কুক মুখের মাস্কটা খুলে দেয়। তুমি কখন এলে? তুমি আমার কোনো কথাই শুনবে না তো? এভাবে জ্বরে পড়ছো, বারবার বললাম কাল ভিজো না ভিজো না, এই জন্য সেই ঢাকা থেকে এখানে চলে এলে? তোমার জন্য আমি 7 সমুদ্র আর 13 নদীও পার করতে পারি, তুমি সেটা ভালো করেই জানো। এখন বলো কি খাবে? খাবার না খেলে সুস্থ হবে না। কিছু খেতেই মন চাচ্ছে না। খেতে হবে, অবশ্যই খেতে হবে। কি খাবে বলো? জিমিনে ডাকে বাস্তবে ফিরে আসে তে। ভাবি, খাচ্ছ না কেন? জিমিন, তুমি কখন এলে? মাত্র। খাবার দিয়ে গেছে বুয়া কত আগে, তুমি এখনো খাওনি? তে চোখ বন্ধ করে নাই। ভালো লাগছে না। তা বললে হয়? তুমি যদি খাবার না খাও তবে সুস্থ হবে কিভাবে? মন তো চাইছে এই অসুস্থতায় মরে যায়। জিমিন, তুই ঘরে যা। জঙ্কুকের কথা শুনে চোখ মেলে তাকায় তে। ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা বস, আমি যাই। জিমিন চলে যায়। জঙ্কুক দরজা বন্ধ করে দিয়ে তের কাছে এসে বসে। জঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাগে তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। মরার খুব শখ, তাই না রে? তে কোনো কথা বলে না। কি রে, কথা বলছিস না কেন? যদি চিন্তা করছিস এত তাড়াতাড়ি মরে যাবি, তাহলে তুই ভুল। আমার তৈরি করা সমস্ত শাস্তি ভোগ না করা পর্যন্ত তোর মৃত্যু হবে না তে। যেদিন তোমার শাস্তি শেষ হবে, সেদিন আমি কথা দিচ্ছি এত দূরে চলে যাব, চাইলেও ফেরত আনতে পারবে না। জঙ্কুক কেমন পাগলের মতো অট্টহাসিতে মেতে ওঠে।
জঙ্কুকের এরূপ দেখে তার চোখ দুটো ভিজে আসে। সেটা একটা কোমল হৃদয়ের জঙ্কুককে সেদিন ফেলে রেখে এসেছিল। মানুষ এত বদলে যায়। জঙ্কুক তার চুলগুলো পেছন থেকে আঁকড়ে ধরে। জঙ্কুকের কাজে তে মাথা নিচু হয়ে যায়। জঙ্কুক তার সামনে মুখটা এনে বলে, সব সময় একটা কথা মনে রাখবি, এত বছর পরেও যদি তোর এই জঙ্কুকের স্ত্রী হিসাবে বাঁচতে হয়, তবে কাফনের কাপড় পরার আগে পর্যন্ত তুই এই জঙ্কুকেরই দেওয়া কাপড়ই পরবি। তোর চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। পরবো, ছাড়ো। জঙ্কুক তার চুল ছেড়ে দেয়। তবে যেটা লক্ষণীয় সেটা হলো তার চুল উঠে আসছে জঙ্কুকের হাতে। জঙ্কুক বেশ অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। জঙ্কুক ব্যালকনিতে চলে আসে, ডক্টরকে কল করে। ডক্টর শুভ? হ্যাঁ মিস্টার জঙ্কুক, বলুন। তার মাথা থেকে চুল কেন ছিঁড়ে আসছে? জ্বর কতদিন? কাল রাত থেকে। সমস্যা না, হয়তো আজ উনি নিজের যত্ন নেওয়ার সুযোগ পাননি। আপনি আপনার স্ত্রীকে এখন হেল্প করুন। ওকে ডক্টর। জঙ্কুক ফোন কেটে রুমে আসে। তেকে কোলে তুলে নেয়। তে চোখ বন্ধ করে মনে হচ্ছে যেন হাওয়াতে ভাসছে। জঙ্কুক তেকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। গিজার অন করে গরম পানি দিয়ে তেকে ক্লিন করিয়ে নতুন একটা জামা পরিয়ে দেয়। তেকে বাইরে এনে কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয় জঙ্কুক। তে চোখ দুটো সরু সরু করে তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। জঙ্কুক চুল বাঁধতে বাঁধতে আয়নার দিকে তাকায়। বউ এনেছি বিয়ে করে, এত সহজে যদি তা অসুখে পরিণত হয় তাহলে হবে? হয়, আমি কোনো রুগী না, তা তো দেখতেই পাচ্ছি আমি। তে একটা ভেঙচি কাটে। এই ভেঙচি অনেকগুলো বছর ধরে দেখেনি জঙ্কুক। মনের মাঝে আলাদা রকম সুখ অনুভব হলো। জঙ্কুক খাবার নিয়ে তের সামনে বসে, নিজে হাতে খাইয়ে দেওয়া শুরু করে। তেও বাধ্য বাচ্চার মতো সব খাবার খেয়ে নেয়। খাবার শেষে ঔষধ খাইয়ে দেয় জঙ্কুক তেকে। ঔষধ খাওয়ার কিছুক্ষণের মাঝেই তে আবার ঘুমিয়ে যায়। জঙ্কুক তের পাশে বসে আছে। তেকে দেখা হয়তো এই জীবনে জঙ্কুকের কখনোই শেষ হবে না। নিজের পরিস্থিতির উপর নিজেই হাসছে জঙ্কুক। এরপর তের পাশে থেকে উঠে বাইরে চলে আসে। জিন অনেকক্ষণ আগে ছেলেকে ডেকেছিল, কিন্তু তের যত্ন নেওয়ার জন্য জঙ্কুক মায়ের কাছে যাবার সময় পায়নি। জঙ্কুক দ্রুতই মা বাবার রুমের কাছে চলে আসে। মা, জিন ছেলেকে ভেতরে আসতে বলে। কি হয়েছে মা? যে মেয়েটার জন্য দিনের পর দিন, রাতের পর রাত এত কষ্ট পেতে দেখেছি তোকে, আজ সেই মেয়েটাকে ঘরের বউ বানালি। জঙ্কুক মায়ের কাছে বসে, মায়ের কোমল হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে আসে। মা, যার জন্য এতগুলো বছর কষ্ট পেয়েছি, তাকে ছাড়া অন্য কাউকে বউ হিসাবে মানা আমার পক্ষে সম্ভব ছিল কি? বাবা, আমার একটা কথা রাখবি? রাখার মতো হলে কেন রাখবো না? সম্পর্কটাকে সুস্থ করে নে বাবা। প্রতিশোধ খেলা এবার বন্ধ কর। সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা কর বাবা। তোর বাপ তো এখানে নেই। তবে জিন পুরো কথা শেষ করার আগে রুমে প্রবেশ করলো জঙ্কুকের বাবা নামজুন। স্বামীকে দেখে চুপ হয়ে যায় জিন। তুই যা, তের কাছে যা। জঙ্কুক বুদ্ধিমান ছেলে, মায়ের কণ্ঠ শুনে এসে বুঝতে পারে এই মুহূর্তে কথা বলার সঠিক সময় নয় এটা। তাই সে সেখান থেকে উঠে চলে যায়। কি হয়েছে জিন? জানো, বৌমার জ্বর এসেছে, বৌমা অসুস্থ। নামজুন কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে জিন। যেমন বাপ তেমন ছেলে। সকালবেলায় তে ঘুম থেকে উঠে নিজের কাজ করা শুরু করে। জঙ্কুক ফ্রেশ হয়ে রুমে এসে দেখে তে তার জন্য সব জামা বের করে রেখেছে। জঙ্কুক বেশ অবাক হয়। তেকে সে যতদূর চেনে, তে খুবই সাদাসিধা একটা মেয়ে মানুষ। কারোর সাথে পেঁচে কথা বা কাজ সে বুঝতে পারে না কখনোই। তাহলে তের আচরণে এত পরিবর্তন কিভাবে আসলো? জঙ্কুক তাচ্ছিল্য হাসে। এমনটা হয়েই তো আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলে। আগের মতো সেই সাদাসিধা হলেও হয়তো এত কষ্ট দিতে পারতে না। জঙ্কুকের মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন জঙ্কুককে সর্বহারা করে দিয়েছিল তে। জঙ্কুকের ভেতরে একজন সুন্দর মানুষকে মেরে জাগিয়ে তুলেছিল ঘুমন্ত রাক্ষসকে। এই বৃষ্টি কেন হয় জঙ্কুকের জানা নেই। বড্ড মেজাজ খারাপ হয় বৃষ্টি দেখলে তার। ড্রাইভ করে যেতে জঙ্কুকের যে কি কষ্ট হয় তা শুধুমাত্র জঙ্কুক একাই জানে। প্রেয়সীকে কখনোই অনুভবই করতে দেয়নি জঙ্কুক যে তার কত কষ্ট হয় ড্রাইভ করে আসতে। তা শুধু সেই জানে।
সব ঝামেলা পার করে আজ জাংকুকদের গ্রামে আসবেই, কারণ আজ তাদের সম্পর্কে 2টা বছর পূর্ণ হলো। বাবা জাংকুককে এত কাজ দিয়ে রেখেছে সকাল থেকে, তাও সেগুলো কোনো মতে অগোছালো ভাবে করে জাংকুক দৌড়ে ছুটে আসে তার প্রিয়তমার কাছে। তেকে অবশ্য জাংকুক বলে রেখেছে তারা যেখানে প্রথম দেখা করেছিল সেখানেই আসতে। জাংকুক জানে সে গিয়ে নিশ্চিত তের দেখা পাবে। হাতে একটা ডায়মন্ডের রিং, এটা সেই আংটি যেটা তে বর্তমান তার হাতে পড়ে আছে। জাংকুক আংটিটা নিয়ে আজ তেকে বিয়ের জন্য প্রপোজ করবে, সেই উদ্দেশ্যে এসেছে। এখানে ফুল পাওয়া যায় না, এই বৃষ্টির দিনেও খুঁজে খুঁজে 2টা বেলি ফুলের গাজরা আর 100টা নানান রঙের গোলাপ এনেছে জাংকুক। তার তেজে ফুল এত পছন্দ করে, ফুল হলে তার কিছুই লাগে না। এসব ভাবতে ভাবতে রাস্তা শেষ হয়ে যায়। জাংকুক দ্রুত পৌঁছে সেখানে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি হচ্ছে। জায়গাটা হলো বিলের পাশে একটা ছাউনি জায়গা। জাংকুক হাতে পায়ে ঝাড়াঝাড়ি করতে করতে পিছনে তাকিয়ে যা দেখলো তা দেখে তার পুরো দুনিয়া থমকে যায়। তার তে অন্য কাউকে জড়িয়ে ধরে রেখেছে। জাংকুকের দুনিয়া টুকরো টুকরো হয়ে গেল। জাংকুক দ্রুত পায়ে ওদের কাছে এগিয়ে যায়। ছেলেটাকে তের থেকে ছাড়িয়ে ধাক্কা দেয় মাটিতে। ছেলেটা মাটিতে পড়ে যায়। জাংকুক আরো 2 ঘা দেবে, তার আগে পিছন থেকে তে জাংকুকের হাত ধরে বসে। জাংকুক পিছন ফিরে তাকায়। তে, ও তোমায় ফোর্স করেছিল বলো আমাকে? জাংকুক পাগলের মতো জিজ্ঞাসা করতে থাকে কথাগুলো। না, আমি ওকে ভালোবাসি। তে কথা শুনে জাংকুকের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি ভালোবাসো? মজা করছো তে? না, মজা করছি না, আমি ওকে ভালোবাসি। তুমি কি আর দিতে পারো আমাকে? তুমি যে এত গরিব আগে বলনি। এই পর্যন্ত একটা ফুল বাদে কিছুই তো দাওনি আমাকে। ওকে দেখো, আমাকে আইফোন দিয়েছে, বিয়ের প্রস্তাবও দিয়েছে। আমি ওকেই বিয়ে করব। তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চাই তুমি আমার জীবন থেকে একবারে চলে যাও। জাংকুকের কাছে গিয়ে ওর বাহু জোড়া ধরে বলে, এতে পাগল হয়ে গেছো? কি বলছো এসব? মিথ্যা বলছো, মজা করছো। তে নিজের হাত থেকে জাংকুককে ছাড়িয়ে নেয়। মজা করছি না, আমি তোমাকে ভালোবাসি না। মোটেও আমাকে আর মেসেজ বা কল করবে না। জাংকুক সেদিন তের পা দুটো ধরে কান্না করেছিল, কিন্তু নিষ্ঠুরতার চরম সীমা পার করে তে সেখান থেকে ছেলেটার হাত ধরে চলে আসে। তে ডাকে জাংকুক অতীত থেকে বাস্তবে ফেরে। কি ব্যাপার, যাবে না? কোথায় যাব? অফিস? হ্যাঁ যাব। জাংকুক জামা পরে রেডি হয়ে নেয়। তে নিচে এসে ব্রেকফাস্ট সাজিয়ে দেয়, কিন্তু জাংকুক তা দেখেও না দেখার ভান করে চলে যায়। কি ব্যাপার, খাবার খেয়ে যান? আমার কাছে এসব ফালতু খাবারের জন্য সময় নেই। কিন্তু আমি সকালে উঠে কষ্ট করে সব বানিয়েছি। তুমি কি নিজেকে দেখেছো? তোমার মতো মেয়ের সাথে আমাকে যাই করুণা করে বিয়ে করেছি। করুণা না করলে তোমার মতো গরিব ঘরের মেয়েকে এই বাড়ির রানী বানানোর শখ কারোর ছিল না। মাথায় রাখবে তোমার অবস্থান সব সময়। কথাটা বলে জাংকুক পেরিয়ে যায়। জাংকুকের যাওয়ার দিকে ছলছল নয়নে তাকিয়েছিল তে। চোখের পানি গড়িয়ে গালে পড়তে মুছে ফেলে তে। কিছু না বলে উপরে আসতে নিলে সামনে তার শ্বশুরকে দেখতে পাইতে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সিঁড়িতে। তে ওনাকে দেখে নিজেকে শক্ত করে ফেলে। আমার ছেলেকে পাওয়া এত সহজ নয় বৌমা। হাজার পরিকল্পনার পরেও যদি সে আমারই স্বামী হয়, তবে প্রকৃতি আপনার ছেলেকে আমার স্বামী হিসেবে সৃষ্টি করেছে বাবা। কথাটা বলে তে উপরে চলে আসে। নামজুন হাত মুঠো করে নেয়। এদিকে এইসব দৃশ্য উপরে দাঁড়িয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলেন জিন। জিন বাঁকা হাসে। বাপ বেটা দুটোকে সাহায্য করবে এই একটা মেয়ে। রাত 12টা। জাংকুক আজও বাড়ি ফেরেনি। তে খাবার সামনে বসে আছে। জাংকুকের ফেরার নামে কোনো খোঁজ নেই। কিছুক্ষণ পরে কলিং বেলের শব্দে তে টেবিল থেকে মাথা ওঠায়। দ্রুত পায়ে দরজা খুলতেই জাংকুক তার গায়ের ওপর পড়ে। জাংকুক ড্রিঙ্কস করেছে, তার শরীর দিয়ে পিটখুটে গন্ধ পাচ্ছে তে। আপনি কি সব খেয়ে এসেছেন? কি সব খাবো বল? তোমায় তো আর পাইনি। তোমার নেশা এসব দিয়ে মিটিয়েছি। কথাটা বলে জাংকুক তের গলায় নাক ডুবিয়ে দেয়। কি করছেন? এটা লিভিং রুম। হ্যাঁ, তো লিভিং রুম। আমার বউ যা খুশি তাই করব। ছাড়ুন আমাকে। ছাড়তে ধরিনি জান। জাংকুক থেকে নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসে থেকে ছুঁড়ে ফেলে বিছানায়। আর এক দফা অত্যাচারের
করার জন্য প্রস্তুত তে। তবে তার মতো মেরুদণ্ডহীন মানুষের এটাই প্রাপ্য, সময়ের সাথে সবকিছু আগের মতো করে নেবে, তে যতই পণ করুক। জঙ্কুকের এসব আচরণ তেকে ভেতর থেকে ভেঙে ফেলে বারবার। এবারও কোনো হিংস্র পশুর মতো তেকে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না জঙ্কুক, যতক্ষণ পর্যন্ত না মেয়েটা জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে পর্যন্ত জঙ্কুক তার উপর স্বামীর অধিকার খাটিয়েছে। সেই রাগ, সেই অসহ্য যন্ত্রণার কথা মনে পড়ায় আরো হিংস্র হয়ে উঠেছে জঙ্কুক। Touch it, bring it, Hey, yo, pay sis, I it, don't think watch they're it, ready for turn this it, shit. leave it, stop, format it. Touch it, bring it, pay it, Hey, yo, watch let me it, take turn their it, ass back leave to the it, club stop, real quick. format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it, stop, format it. Touch it, bring it, pay it, watch it, turn it, leave it. ভোরের সূর্য আজ জঙ্কুককে জানান দিল পৃথিবীর বুকে সকাল নেমেছে। চোখ দুটো হালকা করে খুলে জঙ্কুক বুঝতে পারে সে কারোর উন্মুক্ত বুকের উপর শুয়ে আছে। জঙ্কুকের মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। মাথায় হাত দিয়ে জঙ্কুক একটু উঁচু হয়ে দেখতে পায় নিচে তে বিছানার সাথে বোধহয় লেগে আছে। তার শরীরটা দেখে ক্ষতবিক্ষত লাগছে। জঙ্কুক এবার উঠে বসে। কালকে রাতের কথা মাথায় আসতে জঙ্কুক দ্রুত বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। যে চুল নিজের হাতের মুঠোয় ধরে নেয় জঙ্কুক। জঙ্কুক, এটা কি করলি রাতের বসে? আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি এসব কি করে ফেলেছি। জঙ্কুক দ্রুত তের মুখে হাত রেখে বলে, জান কি হয়েছে, ওঠো না জান, আমি সরি। তের কোনো হেরফের নেই। জঙ্কুক থেকে পাঁচ কোলে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেয়, জামা পরিয়ে বিছানায় শুয়ে দেয়। পানি গায়ে লাগলেও তার কোনো হেরফের হলো না। জঙ্কুক ভীষণ চিন্তায় পড়ে যায়। দ্রুত মাকে ডেকে আনে। জিন মাত্র ঘুম থেকে উঠেছে। জঙ্কুকের ডাকে দ্রুত ছেলের রুমে আসে। কি হয়েছে বাবা? মা ও চোখ খুলছে না। জিনের অন্তরাত্মা কেঁপে ওঠে। ডক্টরকে কল করেছিস? জিন গিয়ে তের পাশে বসে। তের কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর। দেখা যায় তের শরীর ক্ষত বিক্ষত স্থান চাদরের বাহিরে থেকেই। জিনের চোখে পানি চলে আসে। মা, খবরদার মা বলে ডাকবি না, একদম মা বলে ডাকবি না। কি বলছো এগুলো? একটা রেপিস্ট আমার ছেলে হতে পারে না। কিন্তু মা, আমার স্ত্রীও। স্ত্রী হোক আর অন্য কিছু হোক, তুমি তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছো। জিনের চিৎকার শুনে জঙ্কুক মাথা নামিয়ে নেয়। কথাটা বলে জিন চাদরটা সরিয়ে আর এক দফা অবাক হয়। মেয়েটার ব্লিডিং হচ্ছে। জঙ্কুক দ্রুত ফোন করে ডক্টরকে। এই মুহূর্তে জিনের চোখ গড়িয়ে শুধু পানি পড়ছে। জঙ্কুক অসহায় হয়ে বসে আছে। ডক্টর অনেকক্ষণ হলো থেকে চেক আপ করছে, এখনো বের হয়নি। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে বের হতে দেখে জিন এগিয়ে যায়। ডক্টর, কি অবস্থা ওর? ডক্টরের মুখের রং দেখে বোঝা যাচ্ছে ভালো কিছু হয়নি। দেখুন, উনি তো আপনাদের ঘরের বউ। জঙ্কুক বাবা তো মানসিকভাবে সুস্থ, তাহলে একটা মেয়েকে যে কিনা নিজের স্ত্রী তার সাথে এমন আচরণ করার কারণ কি? জিন মাথা নামিয়ে নেয়। বলুন তো আমার মেয়েটা কেমন আছে? খুবই খারাপ অবস্থা, রেস্টের প্রয়োজন। মেন্টাল হেলথও ভালো নেই। সময় মতো খাবার ঔষধ দিবেন। আর 1 মাসের মধ্যে তার সাথে কোনো শারীরিক সম্পর্কের চেষ্টা করলে আশা করা যাচ্ছে উনি মা হবার ক্ষমতা হারাবেন। জিনের পায়ের নিচে থেকে মাটি সরে যায় কথাটা শোনা মাত্র। কি বলছেন ডক্টর? জি ম্যাম, এই যে ঔষধ খাইয়ে দিবেন আর এই মলমটা ক্ষতস্থানে 3 বার করে লাগিয়ে দেবেন। ভালো খাবার খেতে দিবেন। কথাটা বলে ডক্টর প্রেসক্রিপশন ধরিয়ে চলে গেল। জিন ধপ করে বসে পড়ে। জঙ্কুকের মুখে কোনো কথা নেই। জিমিন, এই জিমিন। মায়ের ডাকে জিমির রুম থেকে বেরিয়ে আসে। আসলে জিমিন বেশিরভাগ সময় হোস্টেলেই কাটায়, তাই আর বাসায় কি চলে তার দিকে তেমন খেয়াল নাই তার। কি হয়েছে মা? আমার সাথে আয়, ডেকে নিয়ে গেস্ট রুমে শিফট করব। কেন? বেশি কথা বলিস না। থেকে নতুন রুমে শিফট করা হয়। সেখানে 2 জন নার্স থাকে। জঙ্কুক বসে আছে। ছেলেটা পাথর হয়ে গেছে, কিছুই বলতে পারছে না। জিন রুমে আসে, জঙ্কুকের মুখোমুখি বসে। চলো, তোমায় আজ আমি একটা সুন্দর গল্প শোনাই। তে নামের একটা মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল একটা ফেস্টিভ্যালে। তুমি গ্রামে গেছিলে যেখানে স্কুলে পড়তো। প্রথম দেখায় মেয়েটাকে এত ভালো লেগে যায়, তুমি তার থেকে নাম্বারটা নিয়ে আসো। অনেকদিন
কথা বলে প্রপোজ করো। তে কখনো তোমার টাকার প্রতি পাগল ছিল না, কারণ তে জানতো না তুমি এত বড়লোক পরিবারের সন্তান। ধীরে ধীরে দুজনেই বড় হতে থাকো। বাবা তোমার কোম্পানি ছেড়ে দেয়, তোমার হীরার ব্যবসা। তুমিও বাড়িতে কাউকে কিছু জানালে না, কিন্তু একদিন ব্যবসার সুবাদে তোমার হাতে একটা অমূল্য রতন আসে। এটা পৃথিবীতে ছিল ওয়ান পিস। তুমি সেই হীরার আংটি বানিয়ে তেকে প্রপোজ করতে যাবে বলে ঠিক করো বিয়ের জন্য। তোমার বাবা সেটা আগে থেকেই জেনে যায়, তোমার জানানোর আগে। তের বাবাকে পছন্দ হয় না তার, ওরা আমাদের থেকে গরিব। তাই তোমার বাবা সেদিন তের বাবাকে ডেকে অপমান করেন এবং তের বড় আপুর ছোট বেবিটাকে আটকে হুমকি দেয়, তোমার সঙ্গে যদি সম্পর্ক না ছিন্ন করে তবে ওদের মেরে ফেলবে। তেও ভয়ে তোমার বাবা যা বলে তাই করে। তুমি সেদিন ভেঙে পড়েছিলে ভীষণ, আমি সবই জানতাম, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, কিছুই করতে পারিনি। তোমার বাবার সামনে আমি খুবই হেল্পলেস অনুভব করি। তুমি যখন দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে যাও, তের বাবা তখন অসুস্থ। মেয়ে আর মেয়ের বাবা ছাড়া এসব কথা কেউ জানতো না। সেদিন তের বড় বোনের বাচ্চাটা তের সাথে ঘুরতে গিয়েছিল বলে জানানো হয় বাড়িতে। মা তখন তোমার প্রস্তাব ফিরিয়ে দিতে পারেন না, কারণ তুমি প্রভাবশালী বিজনেসম্যান। কিছুটা ব্ল্যাকমেলও করেছিলে, তবে তের বাবা অসহায় হয়ে পড়ে। তে জানতো না ওর সাথে তোমার বিয়ে হচ্ছে, কারণ ভালো সে শুধু তোমাকেই বেঁচেছিল, অন্য কাউকে নয়। তুমি যে কষ্ট পেয়েছো এতগুলো বছর, তেও সেই কষ্ট পেয়েছে এতগুলো বছর। জঙ্কুক মায়ের সব কথা শুনে মাথা তুলে তাকায়। জিন আর কিছু বলে না, সেই স্থান থেকে উঠে যায়। জঙ্কুক এবার শব্দ করে কান্না করে দেয়। জঙ্কুক ভীষণ কান্না করতে থাকে। তার চোখের সামনে একটা কালো পর্দা ফেলা ছিল। সে বুঝতে পারেনি, তেকে বিশ্বাসও করেনি। কেন করেনি? তে চোখ খুলতে অনুভব করে তার পায়ের কাছে কেউ বসে আছে। তার চোখের পানি তের পায়ে পড়ছে বারবার। তে দ্রুত উঠে বসে। জঙ্কুক তেকে উঠতে দেখে নিজে উঠে দাঁড়ায়। জান, কি হয়েছে? উঠছো কেন? তুমি কান্না করছো কেন? কতদিন চোখ বন্ধ করেছিলে তুমি জানো? কতদিন? 4 দিন। জঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তে জঙ্কুকের কান্না দেখে ভীষণ অবাক হয়। কি হয়েছে জঙ্কুক? ভালোবাসি তে, ভীষণ ভালোবাসি। হঠাৎ ভালোবাসো যে? কারণ তুমি আমার জীবন, আর সেই জীবনকে কষ্ট দিয়েছি। আগে কেন বলনি বাবার জঘন্য অপরাধ সম্পর্কে? কিভাবে বলতাম? আপনার বাবা সে, আমার বাবা। তোমার কি তাতে? তুমি কষ্ট পেতে। এই জীবনে কখনো এমন কাজ করেছি যাতে তুমি কষ্ট পাও? জঙ্কুক আরো কান্নায় ভেঙে পড়ে। ভালোবাসি, আমি তো জানি ভালোবাসেন, তাই তো এখনো ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করিনি। জান, আই এম সরি। এত সহজে ক্ষমা করে দিব? তোমার ক্ষত বিক্ষত করেছি, আমিও বাধা দিইনি। আই লাভ ইউ। হ্যাঁ জানি। আমরা এ বাড়ি ছেড়ে চলে যাব। বাবার সাথে তোমার আর একসাথে থাকতে হবে না। আপনার বাবা যদি সব ভুল মেনে নিয়ে আমার বাবার কাছে ক্ষমা চায়, তবে আমি তাকে ক্ষমা করতে রাজি। জঙ্কুক। জঙ্কুক তের দিকে তাকায়। মেয়েটা সত্যি অদ্ভুত সুন্দর। তুমি এই জঙ্কুকের তে। তোমায় পেয়ে আমি ধন্য। এমন নারী আসুক না সবার জীবনে। আজ বুঝতে পারলাম, ভালোবাসলে ভবিষ্যৎ কল্পনা করার থেকে বর্তমানটাকে বাঁচা সব থেকে বেশি জরুরি।